পণ্ডিতরা হিন্দু ধর্মকে ভারতের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মিশ্রণ বলে মনে করে। হিন্দু ধর্মের উপাসনা, ধর্ম, সম্প্রদায় এবং দর্শনের বিভিন্ন উপায় রয়েছে। অনুসারীদের সংখ্যার ভিত্তিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হওয়ায় ভারতে লক্ষ লক্ষ তীর্থস্থান এবং ধর্মীয় স্থান রয়েছে। তাদের মধ্যে 51টি শক্তিপীঠও অন্তর্ভুক্ত, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এবং এটি ভারতীয় উপমহাদেশ জুড়ে বিস্তৃত। কিংবদন্তি অনুসারে দেবী সতীর 51টি শক্তিপীঠ রয়েছে এবং এই শক্তিপীঠগুলিকে শিবের আগে শক্তিকে তৃপ্ত করার জন্য বিবেচিত হয়। এক্ষেত্রে দেবী পুরাণকে সবচেয়ে প্রামাণিক হিসাবে বিবেচনা করে শক্তিপীঠের সংখ্যা 51 বলা হয়ে থাকে। আজ আমি এই 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম প্রধান শক্তিপীঠ কামাখ্যা মন্দির সম্পর্কে আপনাদেরকে বলবো। আমি তন্ময়, আর আপনারা আছেন ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। আকাঙ্ক্ষার দেবী হলেন মা কামাখ্যা। কামাখ্যা বা কামেশ্বরী মন্দিরটি ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র এবং প্রাচীনতম বলে বিবেচিত হয়। এটি উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের রাজধানী শহর গুয়াহাটির পশ্চিম অংশে অবস্থিত নীলাচল পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি ভারতে ব্যাপকভাবে চর্চা করা জোরালো তান্ত্রিক শক্তিবাদ ধর্মের কেন্দ্র। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে কামাখ্যা মন্দিরটি ব্ল্যাক ম্যাজিকের উৎস। এই পবিত্র স্থানটি কামরূপ কামাখ্যা মন্দির এবং কামাখ্যা দেবালয় নামেও জনপ্রিয়। বিশ্বাস করা হয় যে দেবী সতীর গর্ভের অংশ অর্থাৎ যোনি এখানে পড়েছিল, তাই এই পবিত্র স্থানটি নারী শক্তি ও উর্বরতার প্রতীক। এই স্থানের ভৈরব হলেন উমানন্দ। কামাখ্যা মন্দিরটি কামাখ্যা মন্দির কমপ্লেক্সে ভুবনেশ্বরী, ভৈরবী, বগলামুখী, ছিন্নমস্তা, ধূমাবতী, কালী, কমলাত্মিকা, মাতঙ্গী, সদাশী এবং তারা নামে শক্তি ধর্মের মহাবিদ্যাকে উৎসর্গকৃত অন্যান্য 10টি মন্দিরের সাথে অবস্থিত। এদের মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলার দেবী প্রধান মন্দিরের অভ্যন্তরে অবস্থান করেন এবং বাকি 7 জন তাদের পৃথক মন্দিরে বাস করেন। এটা বিশ্বাস করা হয় যে মন্দিরের উৎপত্তির ক্ষেত্রে প্রাক আর্য বা উপজাতীয় বৈশিষ্ট্য ছিল, কিন্তু ধর্মীয় সাহিত্য ব্যাখ্যা করে যে এটি কামদেব দ্বারা নির্মিত হয়েছিল এবং এখান থেকেই তিনি তার সৌন্দর্য পুনরুদ্ধার করেছিলেন। তাই বিশ্বাস করা হয় যে অতীতে এই মন্দিরটি বর্তমান থেকে অনেক বড় ছিল। কিছু অজানা কারণে মন্দিরটির উপরের অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দীর্ঘ সময় ধরে প্রাগজ্যোতিষ রাজ্যের সময় শাসকদের মধ্যে শৈব ধর্মের উত্থানের কারণে মন্দিরটি সেই সময় তার গুরুত্ব হারিয়ে ফেলেছিল। ব্রহ্মপুত্র উপত্যকার প্রথম সর্বোচ্চ শাসক রাজা নরকের শাসনের সময় মন্দিরটি প্রাধান্য পায়, কিন্তু নরকের উত্তরসূরিদের কাছ থেকে এই বর্ণনা করার কোনো লিখিত বা প্রমাণযোগ্য উল্লেখ নেই। তাই খ্রিস্টীয় 16 শতাব্দীর মাঝামাঝি সময় কোচ রাজ্যের উত্থানের আগে পর্যন্ত মন্দিরের ইতিহাসটা অস্পষ্ট। কিছু গবেষকদের মতে 500 খ্রিস্টাব্দে নীলাচল পাহাড়ে দেবী কামাখ্যার একটি সুন্দর মন্দির নির্মিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগে মূল মন্দিরের উপরের অংশ ভেঙে যায় এবং মন্দিরের নিচের অংশটি ধীরে ধীরে সমাহিত হয়ে যায়। মধ্যযুগীয় সময় মন্দিরের পুনরুদ্ধারের বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে যে 1553-54 খ্রিস্টাব্দের দিকে কোচ রাজা বিশ্ব সিং মন্দিরটি পুনর্নির্মাণ করেন, কিন্তু পরবর্তীকালে গৌড়ের এক মুসলিম হানাদার মন্দিরটিকে ধ্বংস করে দেয়। কিন্তু অনেক পণ্ডিত এই গল্পে বিশ্বাস করেন না এবং ধ্বংসের কারণ হিসাবে প্রাকৃতিক দুর্যোগকেই দায়ী করেন। কোচ রাজবংশের উত্তরসূরি মহান রাজা নরনারায়ণ, যিনি তার ভাই চিলারাইয়ের সাথে এই স্থানটি পরিদর্শন করেছিলেন, তিনি এটিকে সম্পূর্ণ একটি ধ্বংসস্তূপ রূপেই দেখতে পান। এরপর তিনি 1565 খ্রিস্টাব্দে মন্দিরটি সংস্করণ করেন এবং রাজকীয় পৃষ্ঠপোষকতা দেন। 17 শতকের গোড়ার দিকে আসাম রাজ্য সরকারের একটি নতুন পর্যায়ে অস্তিত্বে আসে। এই সময় ব্রহ্মপুত্র উপত্যকার সর্বোচ্চ শক্তি হিসাবে আহোম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটা জানা গেছে যে মন্দির কাঠামোটি আহোম রাজ্যের শাসকদের দ্বারাও আরও বিকশিত হয়েছিল। এখানে অনেক পাথরের শিলালিপি এবং তামার প্লেট রয়েছে, যা আহোম রাজাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। 1897 খ্রিস্টাব্দের বড় ভূমিকম্পে মূল মন্দিরের অনেক ক্ষতি হয় এবং কামাখ্যার আরও কিছু মন্দিরের গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়। কোচবিহারের রাজদরবার উদ্ধারে এসে মেরামতের জন্য মোটা অঙ্কের অর্থদান করেছিল। মন্দিরের পুনরুদ্ধার পরবর্তী সময়েও বিভিন্ন ধাপে করা হয়েছিল। কামাখ্যা মন্দিরের ইতিহাস সর্বদাই শহরের আলোচনায় রয়েছে, তবে অনেক রাজকীয় পৃষ্ঠপোষক যারা মহান পবিত্র স্থানটিতে অবদান রেখেছিলেন তাদের চিরকাল স্মরণ করা হবে।
লোককাহিনী অনুসারে দেবী রতির স্বামী কামদেব ভগবান শিবের তৃতীয় নয়নের আগুনে ভস্মীভূত হয়েছিলেন। পরে দেবী রতি কামদেবকে পুনরুজ্জীবিত করার জন্য ভগবান শিবের কাছে অনুরোধ করেছিলেন, কারণ তাকে দেবতাদের দ্বারা এই কাজটি করতে বলা হয়েছিল। ভগবান শিব প্রেমের মূর্ত প্রতীক হয়ে কামদেবকে জীবনদান করেছিলেন। যদিও কামদেবের সৌন্দর্য অদৃশ্য হয়ে গিয়েছিল, তাই দম্পতি কামদেবকে তার আসল আত্মায় ফিরিয়ে দেওয়ার জন্য শিবের কাছে প্রার্থনা করেছিলেন। পরে সর্বশক্তিমান কামদেবকে নীলাচল পাহাড়ে লুকিয়ে থাকা পবিত্র যোনি মুদ্রা খুঁজে বের করার এবং তার সৌন্দর্য ফিরে পাওয়ার জন্য দেবীর পূজা করার পরামর্শ দেন। কামদেব শক্তির প্রার্থনায় নিজেকে নিয়োজিত করেছিলেন এবং তাকে সফলভাবে বিশ্বাসও করেছিলেন। দেবী শক্তির আশীর্বাদে কামদেব তার হারানো সৌন্দর্য অর্জন করেছিলেন। এরপর তিনি বিশ্বকর্মার সহায়তায় যোনি মুদ্রার উপরে একটি মহৎ মন্দির স্থাপন করেন। এই কারণে পবিত্র স্থানটি কামরূপ নামেও পরিচিত, যার অর্থ হল কাম যোগ রূপ, অর্থাৎ কামদেব যিনি তার সৌন্দর্য ফিরে পান। কামাখ্যা মন্দির সম্পর্কে কালিকা পুরাণ হল শাক্ত সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র গ্রন্থগুলির মধ্যে একটি, এবং এই গ্রন্থটি মন্দিরের উৎপত্তি সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী উপস্থাপন করে। কালিকা পুরাণ নবম শতাব্দীর দিকে লেখা হয়েছিল। কালিকা পুরাণে উল্লিখিত হিসাবে নীলাচল সেই স্থান যেখানে সতী শিবের সাথে অর্থাৎ কামের সাথে অবসর দিতেন। কালিকা পুরাণে কামাখ্যা মন্দির সম্পর্কে অনেক বিবরণ রয়েছে। কামাখ্যা মন্দির সম্পর্কে আরও একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল যোগিনী তন্ত্র, যা 16শো শতাব্দীর কাছাকাছি রচিত হয়েছিল। এই গ্রন্থটি কালিকা পুরাণে প্রদত্ত কামাখ্যার উৎপত্তির বিরোধিতা করে। এটি দেবী কালীর সাথে কামাখ্যার আবির্ভাব বর্ণনা করে এবং যোনির সৃজনশীল প্রতিবাদের উপর জোর দেয়। তাছাড়া কিংবদন্তি অনুসারে কামাখ্যা দেবী নিজেই কোচবিহার রাজপরিবারকে মন্দিরে প্রার্থনা করতে নিষেধ করেছিলেন। প্রকৃতপক্ষে সেই পরিবারের বংশধরেরা এখনও অভিশাপের কারণে কামাখ্যা পাহাড়ের দিকে তাকানোর সাহস করেন না। কোচবিহার রাজপরিবারের সমর্থন ছাড়া মন্দিরটি অনেক প্রতিকূলতার সাক্ষী ছিল। বর্তমান কামাখ্যা মন্দিরটি 1565 খ্রিস্টাব্দের 11-12 শতকে একটি পাথরের মন্দিরের ধ্বংসাবশেষ থেকে পুনর্নির্মিত করা হয়েছিল। মন্দিরটি নীলাচল বা বলু হিল নামক পাহাড়ে অবস্থিত। এটি দুটি ভিন্ন শৈলী, সার্সেনিক বা মুঘল এবং ঐতিহ্যবাহী নাগারা বা উত্তর ভারতীয় এক ব্যতিক্রমী মিশ্রণ থেকে ভাস্কর্য করা হয়েছিল। দুটি বিভিন্ন গঠনশৈলীর অস্বাভাবিক সমন্বয়ের কারণে এটিকে স্থাপত্যের নীলাচল শৈলী হিসাবে নামকরণ করা হয়েছে। এই স্থাপত্যের ধরনটি আসামের পরবর্তী সময়ে রাজকীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে মন্দিরের অবকাঠামোর জন্য একটি প্রভাবশালী প্যাটার্ন হয়ে ওঠে। কামাখ্যা হল আসামের একমাত্র মন্দির যেখানে সম্পূর্ণরূপে বিকশিত স্থল পরিকল্পনা রয়েছে এবং এটি তার বৈশিষ্ট্যের খুবই অনন্য। এর 5টি কক্ষ রয়েছে: গর্ভগৃহ, অন্তরাল, জগমোহন, ভোগ মন্দির এবং নাট মন্দির। নাট মন্দিরটি ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত সম্পর্কিত শক্তি মন্দিরের জন্য ব্যবহার করা হয়, যেটিকে 1759 খ্রিস্টাব্দে আহোম রাজা রাজেশ্বর সিং এই কমপ্লেক্সে যুক্ত করেছিলেন। উল্লেখযোগ্যভাবে প্রতিটি চেম্বারের উপরিকাঠামোতে বিভিন্ন স্থাপত্যের বৈশিষ্ট্য রয়েছে। মূলত মন্দিরের একটি পরিবর্তিত সারাসেনিক গম্বুজ রয়েছে। অন্যদিকে আন্তরালায় পুরনো শৈলীর খড়ের কুটিরগুলির মতো একটি দ্বিছাদের নকশা রয়েছে। ভোগ মন্দিরটি 5টি গম্বুজ নিয়ে গঠিত এবং নাট মন্দিরটি আসামের অধিকাংশ প্রার্থনা গৃহের মতোই একটি খোলস ছাদ বিশিষ্ট। কামাখ্যা কমপ্লেক্সের অন্যান্য মন্দিরগুলির গর্ভগৃহ একই কাঠামো অনুসরণ করে, একটি ইয়নি আকৃতির পাথর, জলে ভরা এবং মাটির নিচে। বর্তমান কাঠামোতে নিম্ন আসামের মৌচাকের মতো শিখরার বিশিষ্ট রয়েছে, যার বাইরের দিকে মনোমুগ্ধকর ভাস্কর্য প্যানেল এবং গণেশ এবং অন্যান্য হিন্দু দেবদেবীর ছবি রয়েছে। আমি ইতিমধ্যেই দেবী কামাখ্যার 10 মহাবিদ্যা বা 10টি দিক সম্পর্কে উল্লেখ করেছি। এই দেবীদের ছাড়াও এখানে 5টি শিব মন্দির, একটি বিষ্ণু মন্দির এবং কয়েকটি মন্দির ও অন্যান্য দেবতার মন্দিরও রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে গর্ভগৃহ বা মন্দিরের গর্ভগৃহ হিন্দু দেবী শক্তি পৌরাণিক যোনিকে আলিঙ্গন করে। আশ্চর্য বিষয়, প্রতি বছর আষাঢ় মাসে ব্রহ্মপুত্র নদ লাল হয়ে যায়। মনে করা হয় যে এই সময় দেবী ঋতুস্রাব হয়। মন্দিরের যে নিত্য পূজার সময়সূচি আছে সেটি হলো: পীঠস্থানে স্নান হয় সকাল 5:30টায়, নিত্য পুজো হয় সকাল 6টায়, ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা হয় সকাল 8টায়, দেবীর উদ্দেশ্যে রান্না করা নৈবেদ্য এবং ভক্তদের মধ্যে বিতরণের জন্য মন্দিরের দরজা বন্ধ হয় দুপুর 1টায়, ভক্তদের জন্য পুনরায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয় দুপুর 2:30টায়। সূর্যাস্তের সময় মন্দিরের দরজা বন্ধ করা হয় বিকেল 5টা 15 নাগাদ এবং দেবীর সন্ধ্যা আরতি করা হয় সন্ধ্যে 7:30 নাগাদ। এক্ষেত্রে পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। সকাল 5:30টা থেকে রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময়গুলি বিশেষ অনুষ্ঠানে বাড়ানো হয়ে থাকে। কামাখ্যা মন্দির যা নারীত্বকে মহিমান্বিত করে তা প্রচুর অনুষ্ঠান উদযাপন করে। তার মধ্যে একটি উৎসব হলো দুর্গাপূজা। দুর্গাপূজা হলো কামাখ্যার অন্যতম প্রধান উৎসব, যা চারিদিকে উৎসবের স্পন্দন এবং উৎসাহ নিয়ে আসে।
অন্যান্য উদযাপনের সাথে এটি পাক্ষিক পালন করা হয় এবং কৃষ্ণ নবমী দিয়ে শুরু হয় এবং আশ্বিনের শুক্ল নবমীর সাথে শেষ হয়। এটি পাখুয়া পুজো নামেও জনক। এই স্থানে আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হলো অমাবুচি মেলা। অমাবুচি মেলা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মেলা। অমাবুচি দুটি শব্দের সংমিশ্রণ, অম্বু অর্থাৎ জল এবং বাচি অর্থাৎ প্রবাহিত। এই উদযাপনটি দেবী কামাখ্যার বার্ষিক ঋতুস্রাবের প্রক্রিয়াকে সম্মান করে। এটি অসমীয় তথা বাংলা ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসে বর্ষা ঋতুতে অনুষ্ঠিত হয়। এটি স্থানীয়ভাবে আমটি বা আমেটি নামেও পরিচিত। প্রাচীন কৃষ্ণতত্ত্বের সাথে আমাবুচির একটি নিবিড় সম্পর্ক রয়েছে, যেখানে মাদার আর্থকে একজন উর্বর নারীর সাথে তুলনা করা হয়েছে। আপনারা যদি সড়ক পথে এই স্থানে আসতে চান তাহলে গুয়াহাটি শহরটি রাস্তা এবং হাইওয়ের মাধ্যমে পার্শ্ববর্তী শহর এবং রাজ্যগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। রাষ্ট্রীয় বা বেসরকারি বাস পরিষেবাগুলি সহজেই অ্যাক্সেসযোগ্য এবং পছন্দসই স্থানে পৌঁছানোর জন্য নিয়মিত পাওয়াও যায়। আইএসবিটি গুয়াহাটি, পল্টন বাজার এবং আদাবাড়ির তিনটি নোডাল পয়েন্ট আসাম এবং সংযোগকারী রাজ্যগুলিকে শহর ও শহরতলির বাস পরিষেবা সরবরাহ করে থাকে। আপনারা যদি রেলপথে এই স্থানে আসতে চান তাহলে কামাখ্যা স্টেশন হলো শহরের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন এবং কামাখ্যা মন্দিরের এটি নিকটতম। মন্দির থেকে এটি প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। গুয়াহাটি স্টেশনটি শহরের একটি প্রধান রেলওয়ে স্টেশন, যা প্রায় মন্দির থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। গুয়াহাটি দেশের সব বড় শহরের সাথে রেল মাধ্যমে ভালোভাবে সংযুক্ত। আপনারা খুব সহজেই কলকাতা থেকে ট্রেনে করে গুয়াহাটি চলে আসতে পারবেন। আর আপনারা যদি আকাশপথে স্থানে আসতে চান তাহলে সমগ্র উত্তর পূর্ব ভারতের প্রধান বিমানবন্দর হলো লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর, কারণ এটি শুধুমাত্র গুয়াহাটিতেই রয়েছে, তাই একে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরও বলা হয়ে থাকে। বিমানবন্দরটি ভারতের সমগ্র প্রধান শহরের সাথে ভালোভাবে সংযুক্ত। এটি মূল মন্দির কমপ্লেক্স থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি গন্তব্যে পৌঁছানোর জন্য এখান থেকে একটা ট্যাক্সি বা ক্যাব বুক করুন বা বাসে চড়ুন। শ্রী উমানন্দ মন্দির, পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্য, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, আসাম স্টেট মিউজিয়াম, বশিষ্ঠ মন্দির, পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির, নবগ্রহ মন্দির, ইস্কন গুয়াহাটি, ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়াম, শ্রী শ্রী শুক্রেশ্বর দেবালয়, সরাইঘাট ব্রিজ, ফ্যান্সি বাজার এবং ময়ূরদ্বীপ হল কামাখ্যা মন্দির শক্তিপীঠের আশেপাশের কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, যেগুলো আপনারা কামাখ্যা মন্দির দর্শন করার সাথেই অবশ্যই ভ্রমণ করবেন। তাহলে বন্ধুরা, আপনাদের আজকে এই কামাখ্যা মন্দির সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এই ভিডিওটা আপনারা আপনাদের প্রিয়জন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে ওনারাও এই কামাখ্যা মন্দির সম্পর্কে জানতে পারেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আমি আরও একটি শক্তিপীঠ মন্দিরের রহস্য, মাহাত্ম্য এবং অবস্থান সম্পর্কে আলোচনা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী শ্রী আদিশক্তি মহামায়ার জয়।